বাংলাদেশের এই মুহূর্তে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজে হেরে যেতে পারে। 1-1 লেভেল, সবশেষ ম্যাচে 205 রান করার পরেও টিম টাইগার্স পরাজিত হয়েছে। এবং 205 রান করার পরও যে বাংলাদেশ হেরে গেছে, যেভাবে হেরে গেছে, যেভাবে পরাজিত হয়েছে, যেভাবে বাংলাদেশের ক্রিকেটাররা সেন্সলেস ক্রিকেট উপহার দিয়েছে, তাতে একটা ব্যাপার খুব ক্লিয়ার যে এই দলে অন্তত কিছু ক্রিকেটার রয়েছে যাদেরকে বিশ্রাম হোক, বাদ দেওয়া হোক, সেই মোড়কে, সেই লেভেলিংয়ে থার্ড যে টি-20টা রয়েছে, যেই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে, না হলে এক ম্যাচে পরাজিত হওয়া আরব আমিরাতের বিপক্ষে সবশেষ বাংলাদেশ এক্সপিরিয়েন্স পেয়েছে, সেই দলটা এরকম একটা দুর্বল টিমের বিপক্ষে সিরিজ হারার এক্সপিরিয়েন্স পাবে। আমার আলোচনা, আমার ট্যাগলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বলছি লিটন কুমার দাস, সিন্স ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এটা কেউ চিন্তা করতে পারে না যে তাকে বিশ্রামে বানানো উচিত কিনা, এবং নাজমুল হোসেন শান্ত, এই দুজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে, আমি একটু ভদ্রভাবেই বলতে চাই, বাংলাদেশের নতুন ম্যাচে, নতুন ডেতে, নতুন লক্ষ্যে, নতুন যে খেলাটা শুরু হবে রাত 9টায়, সেখানটায় 11টা হওয়া উচিত। এবং সেই পার্টিকুলার 11-এ লিটন কুমার দাস, আমি মনে করি, ফর হিজ ব্যাট ফর্ম, ফর হিজ ব্যাট ক্যাপ্টেন্সি, এবং একই সাথে তিনি যেভাবে স্ট্রাগল করছেন, প্রথম ম্যাচে তিনি অনেকটা ব্যাকফুটে গিয়ে এলবিডব্লিউ হলেন, পরের ম্যাচে তিনি 3-4টা লাইভ পেলেন, হাতে ক্যাচ গিয়েছিল, সেই ক্যাচটাও রাখতে পারেনি ফিল্ডার, শেষ পর্যন্ত প্রায় 5.5 ওভার খেলেছেন, 32 বলে 40 রান করেছেন, 125 স্ট্রাইক রেটে, যেখানটায় 205 চেস ডাউন হয়েছে। ব্যাট করা লিটন কুমার দাসের দলে থাকার কোনো ধরনের যৌক্তিকতা, যোগ্যতা নেই বলে আমি মনে করি। হোয়াট অ্যাবাউট নাজমুল হোসেন শান্ত? নাজমুল হোসেন শান্তকে আমি বাদ দিতে চাই। লাস্ট ম্যাচে তিনি যেভাবে খেলেছেন, নাজমুল শান্ত যেভাবে টি-20টা খেলেন তার থেকে অনেক ভালো ক্রিকেট খেলেছেন, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই, এটা নিয়ে আমি কোনো ধরনের প্রশ্ন তুলছি না। কিন্তু নাজমুল হোসেন শান্তকে আমি বাদ দিতে চাই সেই কারণে, কারণ লিটনকে এবং শান্তকে বাদ দিয়ে আমি দুজন নতুন ক্রিকেটারকে দলে ঢুকাতে চাই, এবং সেই পার্টিকুলার দুজন ক্রিকেটার আলটিমেটলি বাংলাদেশ দলের টপ অর্ডারে একটা বড় রোল প্লে করবে। নাজমুল শান্ত তো টপ অর্ডারে খেলেন, লিটন কুমার দাস টপ অর্ডারে খেলেন। দুজন ক্রিকেটারকে যদি আপনি রিপ্লেস করতে চান, তাহলে আপনি নিশ্চয়ই তানজিদ তামিমকে সেখান থেকে সরাবেন না, এই দুজনকে সরাবেন। পারভেজ হোসেন ইমন, আজকে যদি নতুন কোনো ভেলকি না দেখায় টিম ম্যানেজমেন্ট, তারা তো অনেক ধরনের ভেলকি দেখায়, অনেক ধরনের বাজে বাজে থিওরি আমরা দেখেছি। বাংলাদেশ দলের একজন ক্রিকেটার ফিটনেস টেস্ট নেওয়া হয়েছে, ফিটনেস টেস্টে তিনি ফিট হয়েছেন, এবং সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজে আমরা পেয়েছি। তারপরে টিম ম্যানেজমেন্টে মনে হয়েছে ফিটনেস টেস্টে পাস করা একজন ক্রিকেটার, and he was available to be the part of the 11, to be the part of selection, তাকে বাদ দিয়ে বিশাল একটা কাজ করে ফেলেছে। আগের ম্যাচে যিনি 53 বলে শতক মেরেছিলেন, ছক্কা মারার রেকর্ড করেছিলেন, সেই ক্রিকেটারকে আমরা বাদ দিয়ে দিয়েছি। সো পারভেজ হোসেন ইমনকে এই ম্যাচে ঢোকাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট, তারা পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়ার কোনো কল্পনাও করবে না। পারলে তাকে 2-3বারও যদি ব্যাটিং করার সুযোগ দেওয়া যায়, যেভাবে সমালোচিত হয়েছে তাদের পূর্বের ডিসিশনটা, সেই সুযোগটা তারা করে দেওয়ার চেষ্টা করবে। পারভেজ হোসেন ইমন ডেফিনেটলি ঢুকছেন। আরেকজন ক্রিকেটার আমার কাছে মনে হয় সৌম্য সরকার, তার 11-এ থাকাটা দাবি রাখে। দেখুন, সৌম্য সরকার কিন্তু গত 5-6টা ইনিংসে কিন্তু 2টা 40+ ইনিংস খেলেছেন। তুলনামূলকভাবে নাজমুল হোসেন শান্তর ওই লোয়ার স্ট্রাইক রেটে ব্যাটিং করা, কিংবা অফ ফর্মে লিটন কুমার দাসের থেকে সৌম্য সরকার যদি টিকে যান, অথবা সৌম্য সরকার যদি ফ্লপও করেন, সেটা কম সমালোচিত হবে। একজন ক্রিকেটারকে এর আগে সৌম্যকে বাদ দেওয়া হয়েছিল ওয়ানডে থেকে মুশফিকুর রহিমকে জায়গা করে দেওয়ার জন্য, নাজমুল শান্তকে ওপেনার বানানো হয়। এখন নাজমুল হোসেন শান্ত তিনি ব্যাক করেন, কার পরিবর্তে ব্যাক করছেন? একজন ওপেনারের পরিবর্তে, পারভেজ হোসেন ইমনের পরিবর্তে। অথচ তিনি ব্যাক করার পর যেই গাজী আশরাফ হোসেন লিপু, তার যে আজে বাজে দল সিলেকশন আমরা দেখছি, যেখানটা মিডল অর্ডার বলে কোনো কিছু নেই, এটা শুধু আমি বলছি না, পুরো বাংলাদেশের সকল মিডিয়া বলছে, সেই গাজী আশরাফ হোসেন লিপু যখন এখানে প্রেস কনফারেন্সে বলেন যে লিটন ব্যাট করবে নাম্বার 3-তে, সেই লিটন কুমার দাস ওপেনার হয়ে যান। তো আমার কথা হচ্ছে, যদি আপনি লিটনকে দিয়ে ওপেনিং করাবেন, যদি আপনি নাজমুল শান্তকে খেলাবেন, তাহলে আপনি প্রেস কনফারেন্সে কেন বললেন লিটন নাম্বার 3-তে ব্যাট করবে? নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি লিটনকে দিয়েই ব্যাকআপ ওপেনারে কাজ চালাবেন, তাহলে আপনি কেন সৌম্য সরকারকে অথবা একজন এক্সট্রা ওপেনারকে দলে নিয়ে গেছেন? সো এগুলো তো মিলে না ভাই। আমি মনে করি সৌম্য সরকার হি শুড বি দ্য পার্ট অফ দ্য 11। সৌম্য সরকার নাম্বার 3-তে খেলবে, এবং ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের পার্টনার হবে পারভেজ হোসেন ইমন। এটা হচ্ছে আমার চাওয়া। এই জিনিসটা যদি হয়, কে ভালো করবে কে খারাপ করবে উই ক্যানট গ্যারান্টি ইট, বাট আমি এটা চাই। বাকি যে স্পটগুলো রয়েছে, আমাদের প্রথম যে টি-20টা হয়েছিল, আপনি যদি খেয়াল করে দেখেন, সেই ম্যাচের সবচেয়ে সাকসেসফুল কে ছিলেন?
বল হাতে সবচেয়ে সাকসেসফুল কে ছিলেন? সবচেয়ে বেশি উইকেট কে পেয়েছিলেন? হাসান মাহমুদ। হাইয়েস্ট রান যিনি করেছিলেন তিনিও বাদ পড়েছেন, হাইয়েস্ট উইকেট যিনি পেয়েছিলেন তিনিও বাদ পড়েছেন। মানে এর থেকে ফানিয়েস্ট ব্যাপার হইতে পারে না। হাসান মাহমুদকে আমাদের প্রয়োজন, সিন্স মুস্তাফিজ এই মুহূর্তে দলের সাথে নেই রিগার্ডিং আইপিএল। সো হাসান মাহমুদকে যদি আপনি দলভুক্ত করেন, তাহলে আপনি যদি 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলেন, সেই জায়গাটা আপনি আসলে কাকে সরাবেন আর কাকে রাখবেন? আমার মতে হাসান মাহমুদকে যদি দলভুক্ত করা হয়, এবং এটা উচিত, ডেফিনেটলি হাসান মাহমুদ শুড বি দ্য পার্ট অফ দ্য 11। হাসান মাহমুদ অবশ্যই 55 রান খরচ করা তানজিম হাসান সাকিবের জায়গায় হয়তো খেলবেন। তারপরেও কিন্তু আমাদের পেস ডিপার্টমেন্ট নিয়ে যথেষ্ট সংশয় থাকবে, কারণ অ্যালং উইথ হাসান মাহমুদ, শরীফুল ইসলাম লাস্ট ম্যাচে ভালো বল করেছেন। ওভার থ্রোটা ভাই এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। এবং আমরা সবাই জানি নাহিদ রানাও খরুচে ছিলেন, বাট নাহিদ রানাকে এক ম্যাচ খেলিয়ে ড্রপ করার পক্ষে আমি না। নাহিদ রানা শুড বি গিভেন আ চান্স। স্পিন ডিপার্টমেন্টে কে কে থাকছেন এটা একটা বড় আলোচনা। স্পিন ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যেটা, যে আগের ম্যাচে আমরা দেখেছিলাম রিশাদকে এবং তানভীরকে। সো ওই জায়গাটায় ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদীকে হয়তো আজকে বাংলাদেশ খেলাবে, এবং তিনি যেহেতু ভাইস ক্যাপ্টেন বানাইছেন, আপনার তো তাকে ক্যাপ্টেন্সি লোডও দিতে হবে। লিটনকে আমি মনে করি ড্রপ করা উচিত। তাহলে আপনার তো প্রশ্ন রাখবেন যে ক্যাপ্টেন্সিটা কে করবে? শেখ মেহেদী ক্যাপ্টেন্সি করুক, নো প্রবলেম। শেখ মেহেদী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করেছে, প্রথম ম্যাচটা তার খারাপ গেছে, ওকে মানলাম সবকিছুই। লিটন কুমার দাসের প্রত্যেকটা ম্যাচই খারাপ যায়। তো শেখ মেহেদী ক্যাপ্টেন্সি করুক। আমি যদি ভাইস ক্যাপ্টেন বানাই, মানে ফিউচার ক্যাপ্টেন হিসেবে তাকে চিন্তা করি। ফিউচার ক্যাপ্টেনকে আপনি একটা চ্যালেঞ্জে ফেলেন না, দেখি না কি হয়। শেখ মেহেদী থাকবে এবং রিশাদ হোসেন, এই দুজন হচ্ছে স্পিন ডিপার্টমেন্টে। পেস ডিপার্টমেন্টে 3 জনের নাম বলেছি। মিডল অর্ডারে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই, কজ উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। ওই শামীম পাটোয়ারি, জাকির আলী অনেকদেরই খেলতে হবে। তাওহিদ হৃদয় নাম্বার 4-এ খেলবেন, ওপেনিংয়ে খেলবেন। অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন, অ্যাকর্ডিং টু দ্য উইশ আই হ্যাভ, সেখানটায় পারভেজ হোসেন ইমনের সাথে সৌম্য সরকার ওয়ান ডাউনে। অফকোর্স আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এবং যাকে নিয়ে এত বেশি আলোচনাটা হয়, যার ব্যাপারে এই ডিসকাশনটা করতে গিয়ে তুলনামূলকভাবে হচ্ছে অনেক বেশি হোঁচট খেতে হয়েছে, সেখানটায় আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার থাকবে, এবং পারভেজ ইমনের পার্টনার হবেন আমাদের তানজিদ হাসান তামিম, যিনি গত ম্যাচেও ফায়ার স্টার্ট করেছিলেন। তানজিদ তামিম যেহেতু ছন্দে রয়েছেন, তার সেই পজিশনটায় খেলা উচিত। সৌম্য সরকার নাম্বার 3, নাম্বার 4-এ হচ্ছে তাওহিদ হৃদয়, 5, 6, 7, 8-এ আমাদের অপশন নেই। সেই জায়গাগুলোতে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনেকটাই খেলবেন। 2 জন স্পিনার, 3 জন পেসার নিয়ে বাংলাদেশে খেলা উচিত। অবশ্যই সর্বোচ্চ রান গেটারের পাশাপাশি ফেরানো উচিত সর্বোচ্চ উইকেট যিনি নিয়েছেন তাকেও। এই ছিল মোটামুটি আলোচনা।